ওকে, আজকে আমাদের মাস্টার ক্লাসের মেইন মোটিভ আপনারা আশা করি দেখে ফেলেছেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর আমি শুরুতে আমার সম্পর্কে একটু ইন্ট্রো দিয়ে নিচ্ছি, লাইক ব্রিফ ইন্ট্রোডাকশন। তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে নেবেন যে কোনো সময়। আর আপনারা যখন কোনো প্রশ্ন করতে চান আপনারা আপনাদের আপনাদের স্ক্রিনের নিচের দিকে দেখেন একটা হ্যান্ড রেজ বাটন আছে, যে রেজ হ্যান্ড বাটনটাতে ক্লিক করবেন। আমি আপনাদের রেজ হ্যান্ড করে রাখবেন যতক্ষণ না আপনি প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। আমি আপনাদেরকে আপনাদের প্রায়োরিটি মানে যে আগে হ্যান্ড রেজ করেছেন ওই ভিত্তিতে আপনাদের প্রশ্ন নেব। আর যদি কেউ প্রশ্ন লাইক মৌখিক ভাবে না বলে লাইক লিখে বোঝাতে চান তাহলে আপনারা চাইলে এই যে চ্যাট উইথ এভরিওয়ান বাটনটাতেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে আপনারা প্রশ্নটুকু করতে পারেন, ঠিক আছে? সো আমরা থ্রু দিস এন্টায়ার সেশন আমরা এটা ফলো করব। আর আমি যদি কখনো কোনো প্রশ্ন করি লাইক আপনি যদি বুঝতে পারেন বা মানে পজিটিভ রেসপন্স হয় তাহলে আপনি এখানে যে রিঅ্যাকশন বাটনটাতে ক্লিক করে এখানে থামস আপ, বা না বুঝলে বা আপনার মন মতো না হলে আপনি থামস ডাউন দিতে পারেন। মানে ডোন্ট হেজিটেট টু রিয়েক্ট। সো আপনাদের যেটা ভাল লাগে রিয়েক্ট করতে করতে পারেন যে কোনো সময়, ঠিক আছে? কোনো সমস্যা নেই। সো আমি আমার সম্পর্কে উম, যদি বলি, আমি মোহাম্মদ নাইমুল হাসান। আমি পড়াশোনা করেছি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় 2018 সালে, এবং তারপর একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম, এবং মোর দেন 1 ইয়ার্স ওইখানে জব করি। করার পর ফাইবার মার্কেট প্লেসে ওই জব ছেড়ে দিয়ে ফুল টাইম কাজ করা শুরু করি। এবং ফাইবার মার্কেট প্লেসে বর্তমানে আছি টপ রেটেড সেলার হিসেবে, টপ রেটেড ডেটা অ্যানালিস্ট অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল প্রোগ্রামার। আর এই তো, থাকি কুমিল্লায়। আর আমার সম্পর্কে কি কারো কোনো কিছু জানার আছে? থাকলে জিজ্ঞেস করতে পারেন। ওকে, আশা করি কোনো কোশ্চেন নাই। থাকলে জানাবেন, সমস্যা নেই। সো আজকে আমরা হচ্ছে আর এবং এসপিএসএস দিয়ে কিছু ডেটা অ্যানালিটিক্স প্লাস ডেটা ক্লিনিং এর কাজ করব। সো আমি শুরুতে আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই যে এন্টায়ার আমরা যখন কোনো ডেটা অ্যানালাইসিস এর প্রজেক্টে কাজ করি, ফুল প্রজেক্টটাকে আসলে তিনটা অংশে ভাগ করা যায়। প্রথম অংশটা ডেটা ক্লিনিং অর প্রি প্রসেসিং। সেকেন্ড অংশ যেটা, ওটা ডেটা ভিজুয়ালাইজেশন এন্ড এক্সপ্লোরেশন, বা আপনি এক্সপ্লোরেশন এন্ড ভিজুয়ালাইজেশন বলতে পারেন। আর থার্ড যে পোর্শন ওইটা ডেটা অ্যানালাইসিস। ওকে, সো এই তিনটা অংশের সমন্বয়ে আলটিমেটলি একটা রিসার্চ প্রজেক্ট বা অ্যাজ ইউজুয়াল যে কোনো একটা ডেটা অ্যানালিটিক্স এর প্রজেক্ট কমপ্লিট হয়। আপনি যদি এর মধ্যে কোনো একটা অংশ বাদ দিয়ে দেন তাহলে আসলে ফুল প্রজেক্টটা ওইরকম ভাবে কমপ্লিট হয় না। লাইক আপনি যদি বলেন যে না আমি ডেটা ক্লিনিং করব না, আমি ডিরেক্টলি ডেটা ভিজুয়ালাইজেশন বা অ্যানালাইসিস করব, পসিবল, নট লাইক ইম্পসিবল। এটা ডেফিনেটলি পসিবল যদি আপনার ডেটা সেট ওইরকম ভাবে মানে আপনার চাহিদা অনুসারে ক্লিন থাকে। আর যদি আপনার ডেটা সেট আপনার চাহিদা অনুসারে ক্লিন না থাকে তাহলে আপনাকে ওই ডেটা সেটটা কি করতে হবে? ক্লিন করে নিতে হবে। আপনার সবসময় অধিকাংশ ক্ষেত্রে রিয়েল লাইফে যখন আমরা বিভিন্ন ডেটা সেট নিয়ে কাজ করি, ডেটা সেট গুলো সবসময় ক্লিন হয় না, ঠিক আছে? সো এই যে আনক্লিন একটা ডেটা, এই ডেটা সেটটা নিয়ে যে আমরা কাজটুকু করব, ওই লাইক ওই কাজের স্বার্থে বা কি কাজ আমি করতে চাই ওই গোল অ্যাচিভের জন্য আমাদের ডেটা সেটটাকে ক্লিনিং বা প্রি প্রসেসিং যেটাই বলেন ওটা আমাদের করা লাগে। আর ডেটা ভিজুয়ালাইজেশন এন্ড এক্সপ্লোরেশন কাইন্ড অফ আপনি ডেটা থেকে ডিরেক্টলি কি কি ইনফরমেশন পাচ্ছেন ওইটা আমরা ভিজুয়ালাইজেশনের থ্রু দেখাই। আর ডেটা অ্যানালাইটিক্স বলতে এমন জিনিস যেটা কাইন্ড অফ আপনি খালি চোখে বা সরাসরি দেখতেছেন না, কাইন্ড অফ ইনফারেন্সিয়াল ডিসিশন বলেন বা কোনো মডেলিং বলেন, যেটা আপনি ভিজুয়ালাইজেশনে বা এক্সপ্লোরেশনের থ্রু ডিরেক্টলি আপনি পাচ্ছেন না। এই টাইপের কিছু ইনসাইট ড্র করা আমাদের ডেটা অ্যানালিটিক্স এর মেইন উদ্দেশ্য, ঠিক আছে? সো আশা করি ক্লিয়ার এতটুকু পর্যন্ত। কারো কি কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? ওকে, কারো কোনো কোশ্চেন নাই আশা করি। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা কোশ্চেন আপনারা কাইন্ডলি আপনাদের চ্যাট বক্সের মধ্যে এখানে
আপনারা কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে অথবা হচ্ছে কে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, যদি জব হয় কে কোন ফিল্ডে জব করতেছেন, আর পড়াশোনা কারেন্টলি যদি পড়াশোনা করতে থাকেন তাহলে হচ্ছে কে কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেন একটু লিখবেন। হ্যাঁ, সবাই সবার পরিচয়টুকু একটু দিয়ে নেবেন, তাহলে আমাদের কমিউনিকেট করতে সুবিধা হবে। অথবা হচ্ছে লাইক আপনি যতটুকু ইনফরমেশন শেয়ার করতে চান করতে পারেন। ওকে, সো আমার পরিচয় তো আমি দিয়ে রাখলাম, আমি আর লিখতেছি না। আপনারা আপনাদের পরিচয়টুকু দেন, একজন একজন করে, যে কোনো মানে যার যার কমফোর্টেবল লাগে দিতে পারেন, সমস্যা নেই। কাইন্ডলি একটু সবাই দেওয়ার চেষ্টা করেন যাতে কমিউনিকেশনটা ইজিয়ার হয়। ওকে, সো যা বলছিলাম, এখন আমরা হচ্ছে এই যে একটা এক্সেল ফাইল, এই ফাইলটা নিয়ে হচ্ছে আমাদের এটা সিএসভি ফাইল স্পেসিফিক্যালি যদি বলি, এই সিএসভি ফাইলটা নিয়ে হচ্ছে আমরা ডেটা অ্যানালিটিক্স এর কাজ করব। এখন এই সিএসভি ফাইল ছাড়াও আরো বিভিন্ন ধরনের ফাইল ফরম্যাটে ডেটা থাকতে পারে। আমরা যখন রিয়েল লাইফে কাজ করতে যাই, আপনার সিএসভি এবং এক্সেল ছাড়াও লাইক বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার থেকেও ডেটা জেনারেট হয়, ওই টাইপের ডেটা, বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার ব্যাকএন্ড থেকে ডেটা জেনারেট হয়, বিভিন্ন ডেটাবেস ফাইল থাকে। সো ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা সেটস থাকতে পারে, এবার এটা ডট সিএসভি হোক, ডট এক্সএলএসএক্স, ডট ডিএটি, তারপরে ডট আর ডেটা, বা হচ্ছে ডট এসপিভি, সাস 7 বি ডিএটি, আর অনেক ধরনের, ঠিক আছে, এক্সপিএস। সো এই টাইপের মানে কোন শেষ করা যাবে না, এমন অনেক ধরনের হচ্ছে আপনার ডেটা সেটের ফরম্যাট থাকতে পারে। সো যেই ডেটা সেটের ফরম্যাট হোক না কেন, ওই ডেটা সেটটাকে আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। সো আপাতত আমাদের কাছে একটা সিএসভি ফরম্যাটের ডেটা সেট আছে। সিএসভি দিয়ে আসলে কমা সেপারেটেড ভেরিয়েবলস বোঝায়। এখন এই সিএসভি ফরম্যাটের ডেটা সেটের একটা অ্যাডভান্টেজ আছে, আমি আপনাদেরকে যদি ওইটা কুইকলি একটা আইডিয়া দিই। নর্মালি হচ্ছে সিএসভি ফাইলের সাইজ আপনার এক্সেল ফাইল থেকে কম্পারেটিভলি ছোট হয়, ঠিক আছে। তার একটা মূল কারণ হচ্ছে এক্সেলে বিভিন্ন ধরনের ইনফরমেশন স্টোর থাকে যেটা সিএসভি তে থাকে না। সিএসভি টা অনেকটা হচ্ছে টেক্সট ফরম্যাটের মতো। ধরেন আপনি একটা এক্সেল ফাইলে একটা ডেটা ভিজুয়ালাইজেশন, বিভিন্ন ধরনের ফর্মুলা, বিভিন্ন ধরনের ফরম্যাটিং, কালারিং, হাবিজাবি অনেক কিছু কিন্তু এক্সেল ফাইলে থাকতে পারে, কিন্তু সিএসভি ফাইলে আপনার এই টাইপের কোনো কিছুই থাকে না। ওই সিএসভি ফাইলটার মধ্যে হচ্ছে জাস্ট সিম্পলি টেক্সট। ওকে, টেক্সটের বাইরে আর কিছু সে সিএসভি ফাইলের মধ্যে রাখে না। নো ফরম্যাটিং, নো ভিজুয়ালাইজেশন, নো ফর্মুলা, whatever it is there in the excel file, ওইটা সিএসভি ফাইলের মধ্যে জাস্ট টেক্সট ফরম্যাটে থাকবে, নাথিং এলস। যার কারণে সিএসভি ফাইলগুলো অনেকটা লাইটার হয় বা হচ্ছে সাইজে ছোট হয়, ঠিক আছে। তো এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে ডেটা শেয়ারিং এর ক্ষেত্রে, লাইক বড় বড় প্ল্যাটফর্ম গুলো দেখবেন যে ডেটা সেট শেয়ারিং এর ক্ষেত্রে সিএসভি ফাইলটা ইউজ করতেছে রাদার দেন এক্সেল ফাইল, কারণ ওইখানে বেশি ডেটা স্টোর করা যাচ্ছে অল্প সাইজে, তাই শেয়ার এবং পোর্টেবিলিটির জন্য ইজিয়ার হয়। তো আশা করি বুঝতে পারছেন যে সিএসভি ফাইল কেন ইম্পর্টেন্ট। এখন আমরা হচ্ছে আমরা শুরু করব হচ্ছে আর দিয়ে, শেষটা করব হচ্ছে এসপিএসএস ইনশাআল্লাহ। সো ইন বিটুইন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে হ্যান্ড রেজ করে রাখতে পারেন। ওকে, দেখে ভালো লাগলো আপনারা বিভিন্ন জন বিভিন্ন ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। জি, হ্যাঁ, রফিক হাসান ভাই বলেন। ভাই হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বলবেন? আপনার মাইক্রোফোনটা মিউট করা, আপনি একটু কাইন্ডলি আনমিউট করে যদি বলতেন তাহলে শোনা যেত। জি, সরি, আমি মনে করেছি এটা বোধহয় আপনারা ইয়ে করছেন। না না, তো জি বলেন, সরি, সমস্যা আমি নেই। একটু বিরক্ত করছি আপনাকে। আমি যোগ দেওয়ার পরে প্রথমে আমি সাউন্ড পাচ্ছিলাম না, যে কারণে একদম শুরুতে আমি মিস করেছি। যদি মেহরবানি করে 1 মিনিটের মধ্যে যদি একটু জানিয়ে দিতেন যে একদম শুরুতে যে স্লাইডটা দেখালেন ওটাতে কি আলোচনা করেছেন, তাহলে উপকৃত হতাম। এইটুকুই, ধন্যবাদ আচ্ছা আপনাকে। আচ্ছা। শুরুতে আহামরি আমরা কিছু আলোচনা করিনি, শুরুতে হচ্ছে আমি আমার সম্পর্কে বলেছিলাম, আর হচ্ছে ওভারঅল ডেটা অ্যানালাইসিস এর মধ্যে আমরা হচ্ছে
মেইনলি হচ্ছে তিনটা অংশে ভাগ করতে পারি ডেটা অ্যানালিটিক্স এর ফুল একটা প্রজেক্টের ওভারভিউ যদি আমরা চিন্তা করি। আমরা স্টার্টিংটা করি হচ্ছে ডেটা ক্লিনিং এন্ড প্রি প্রসেসিং থেকে, তারপর হচ্ছে আমরা ডেটা ভিজুয়ালাইজেশন এন্ড এক্সপ্লোরেশন করি, তারপর হচ্ছে ডেটা অ্যানালাইসিস করি। এটাই আসলে মেইন থিম ছিল। আর বাকিটা আপনি চাইলে রেকর্ডিংস থেকে পরে দেখে নিতে পারবেন, আপনাদেরকে রেকর্ডিংস প্রোভাইড করা হবে। ওকে, সো আমরা আবার আমাদের এই ডেটা সেটে চলে আসি। এই ফাইলটা আমি সিএসভি ফাইলটা ওপেন করেছি এবং এটা জেনারেলি সিএসভি ফাইল এক্সেলেই ওপেন হয়। সো আপনারা হচ্ছে এখন এই সিএসভি ফাইলটার মধ্যে কি আছে দেখতেছেন, লাইক এখানে উম, কতগুলো গাড়ির ইনফরমেশন দেয়া আছে। এখানে টোটাল যদি আমি স্পেসিফিকলি বলি প্রায় হচ্ছে 10,000 গাড়ির ইনফরমেশন দেয়া আছে। সো তাদের ব্র্যান্ড, কোন মডেল, এটা হচ্ছে কত সালের গাড়ি, তারপর হচ্ছে ইঞ্জিন সাইজ, ফিউল টাইপ, ট্রান্সমিশন টাইপ, মাইলেজ, নাম্বার অফ ডোরস, নাম্বার অফ ওনার কাউন্ট। ওনার কাউন্ট মানে হচ্ছে একটা গাড়ি আপনার বলা যায় যে প্রিভিয়াসলি কতজন মালিক ছিল, ঠিক আছে, আর গাড়ির প্রাইস। সো এই সবগুলো ডিটেলস নিয়ে আমাদের একটা ডেটা সেট আছে। এখন আমাদের এই ডেটা সেটে আমরা হচ্ছে শুরুতে যেই কাজটা করব, আমরা হচ্ছে আর স্টুডিও ওপেন করে নিচ্ছি একটু। ওকে, সো আপনারা যখন ফর দ্য ফার্স্ট টাইম আর স্টুডিওতে ঢুকবেন, আপনারা হচ্ছে এই টাইপের একটা ইন্টারফেস পাবেন আফটার ইনস্টলিং আর স্টুডিও। সো আর স্টুডিও সফটওয়্যারটা চালানোর জন্য আপনার আর এবং আর স্টুডিও দুইটাই আপনার কম্পিউটারে থাকা লাগে। সো এটার ইনস্টলেশন প্রসেস আপনারা হচ্ছে গুগলে জাস্ট আর স্টুডিও ডাউনলোড লিখে সার্চ করলে একটা লিংক পেয়ে যাবেন, যেটাতে হচ্ছে আর স্টুডিওর ইনস্টলেশন প্রসেস একবারে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আপনি জাস্ট লিখবেন আর স্টুডিও ডাউনলোড, ওকে, এতটুকু লিখবেন। লিখলে দেখবেন যে ফার্স্ট যে লিংকটা আসছে ওইটা হচ্ছে আর স্টুডিও ডাউনলোডের জন্য। এটা হচ্ছে posit.co। এটার মধ্যে এখানে দুইটা স্টেপ। ফার্স্ট স্টেপে হচ্ছে আপনাকে ইনস্টল আর করা লাগবে, এটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ইনস্টল দিতে পারবেন। সেকেন্ড স্টেপে হচ্ছে ইনস্টল আর স্টুডিও, ওইটাও এখান থেকে ক্লিক করে ইনস্টল দিতে পারবেন। আপনার কম্পিউটারের ভার্সন অনুসারে, আপনি যদি উইন্ডোজ ইউজার হন উইন্ডোজ থেকে, বা হচ্ছে আপনি যদি ম্যাক ইউজার হন ম্যাক ওএস এর জন্য আম, সব ভার্সন এখানে অ্যাভেলেবেল আছে। সো আর স্টুডিও একটা ওপেন সোর্স প্রোগ্রামিং, সো যার কারণে আপনার ইজিয়ার টু ইউজ। সো আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন, কোনো পে করা লাগবে না, পারচেস করা লাগবে না, আপনি জাস্ট ইনস্টল করেন, ইউজ করেন, নো রেস্ট্রিকশন। সো আর স্টুডিও ইনস্টলেশনের পর প্রপারলি আপনাকে এই টাইপের একটা উইন্ডো মানে ইন্টারফেস দেখাবে। আমি জাস্ট কুইকলি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে আর স্টুডিওর আমরা ইন্টারফেসটাতে কি কি দেখি। আমরা এখানে এই যে প্লাস, গ্রিন প্লাস বাটনটাতে ক্লিক করলে এই টাইপের একটা আলাদা নতুন উইন্ডো তৈরি হবে, যেটা হচ্ছে আলটিমেটলি কোড লেখার জন্য। তো এখানে দেখেন চারটা অংশ, আমরা যদি স্পেসিফিক ভাবে বলি এই চারটা অংশ কি কি। এই যে টপ লেফট সাইডের যে অংশটা, এটা হচ্ছে আর এর কোড গুলা লেখার জন্য। এটা কাইন্ড অফ একটা টেক্সট ফাইলের মতো, যেটার মধ্যে হচ্ছে আমরা যত ধরনের টেক্সট লাইক কোডিং, কমেন্টিং, এভরিথিং আমরা হচ্ছে এখানে লিখি, ঠিক আছে। সো কোডগুলা যখন লিখবেন আপনি, কোডগুলা রান করার জন্য সে এখানে একটা রান বাটন দিয়ে দিয়েছে। অথবা আপনি যদি চান শর্টকাট ইউজ করতে, ওইটাও পসিবল, যে আপনি যে কোনো কোড রান করার জন্য ওই কোডটাকে সিলেক্ট করে কন্ট্রোল এন্টার চাপতে পারেন। অথবা কেউ যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে হচ্ছে কমান্ড রিটার্ন চাপতে পারেন, দুইটাই আপনার সেম কাজই করে। ওর আপনি এখানে রান বাটনে ক্লিক করতে পারেন, দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল। ওকে, তো আমরা হচ্ছে এখানে আমি একটু শর্টকাটটা লিখে দিচ্ছি কোড রাইটিং এর জন্য। আপনার হচ্ছে মানে কোড লেখার পর আপনি জাস্ট রানিং এর ক্ষেত্রে কন্ট্রোল এন্টার চাপতে পারেন। অথবা যদি ম্যাক ওএস ইউজার হন তখন হচ্ছে কমান্ড রিটার্ন, এটা হচ্ছে আলাদা, মানে দুইটা অপারেটিং সিস্টেমের ডিফারেন্ট বাটন আর কি, দ্যাটস ইট, দুইটার কাজ একই। সো এটা হচ্ছে কিসের জন্য,
আমার স্ক্রিন দেখতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? সো আমরা কোনো টেক্সটের সামনে যখন হ্যাশ দেই, এটা আসলে ইন্ডিকেট করে যে এটা হচ্ছে একটা কমেন্ট, ঠিক আছে? সো এখন এটা বুঝতে পারছেন আশা করি। এটা হচ্ছে জাস্ট কোড লেখার জন্য এবং রান করার জন্য। আর এই যে টপ রাইট সাইড, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। এটা হচ্ছে যখন আপনি কোনো কোড ফাইল বা কোনো কিছু রান করার ফলশ্রুতিতে আপনি যদি কোনো ডেটা সেট বা কোনো অবজেক্ট বা ফাংশন বা কোনো ভেরিয়েবল বা ভেক্টর হোয়াট এভার আপনি যদি তৈরি করে থাকেন, ওই জিনিসটা এনভায়রনমেন্টে শো করবে। মানে কোনো কিছু যদি আপনি কোনো কিছুতে সেভ করেন বা হচ্ছে কোনো নামে রাখেন, ওই নামটা এখানে দেখাবে। ধরেন আপনি একটা ডেটা সেটের নাম দিলেন যে কার, ফর এক্সাম্পল। সো কার নামে যে ডেটা সেটটা আছে, এটা তৈরি করার পরে সে এখানে আপনাকে কার নামে ডেটা সেটটার ডিটেলস দেখাবে। ওকে। তারপর হচ্ছে বটম লেফট সাইডে আপনি যে ইন্টারফেসটা দেখতেছেন, এটা হচ্ছে অ্যানালাইসিস বা কোনো কোড রান করার ফলশ্রুতিতে, এবার যে কোনো কোডে হোক না কেন, ওই কোডের যে রিটেন আউটপুটটা ওইটা হচ্ছে এখানে কনসোলে দেখায়, ঠিক আছে? সো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা যখন কোনো অ্যানালাইসিস করি, ওই অ্যানালাইসিসের স্পেসিফিক আউটপুটটা আমাদের কোথায় দেখায়? কনসোলে দেখায়। আর বটম রাইট সাইডে এখানে মাল্টিপল অপশনস আছে। এর মধ্যে একটা হচ্ছে আপনার ফাইলস, আপনার যেই ডিরেক্টরিতে বা যেই ফোল্ডারে আপনি হচ্ছে ইনস্টল করে রাখছেন, ওই ফোল্ডারের লোকেশনের যত ফাইল আছে সবগুলো এখানে দেখাবে। চাইলে আপনি কোনো ফোল্ডারের মধ্যে ঢুকেও অন্যান্য ফাইলগুলো আপনি চাইলে দেখতে পারেন, দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল। তারপর হচ্ছে প্লটস। ফাইলস এর পাশে দেখেন প্লটস, এই প্লটসটা দিয়ে ইন্ডিকেট করে যে আপনি যে কোনো ভিজুয়ালাইজেশন, ডেটা ভিজুয়ালাইজেশনের কথা বলেছিলাম না, ধরেন কোনো বার চার্ট, পাই চার্ট, হোয়াট এভার ডেটা ভিজুয়ালাইজেশন ইট ইজ, এটা প্লটস এ দেখাবে যদি এটা স্ট্যাটিক ভিজুয়ালাইজেশন হয়। স্ট্যাটিক ভিজুয়ালাইজেশন মানে ওইরকম ভিজুয়ালাইজেশন যেখানে আপনি ইন্টারঅ্যাক্ট করতে পারবেন না, লাইক আপনি কোনো কিছু কপি করা বা হচ্ছে কোনো কিছুতে ক্লিক করলে বা হোভার করলে কোনো ধরনের চেঞ্জেস ভিজুয়ালাইজেশনে আসবে না, লাইক অনেকটা হচ্ছে স্টিল ছবির মতো। ওকে। সো এটা হচ্ছে প্লটস এ দেখাবে। তারপর হচ্ছে আপনার যদি ওই ভিজুয়ালাইজেশনটা ইনস্টেড অফ বিং স্ট্যাটিক, এটা যদি লাইক ডাইনামিক হয়, মানে যেটাতে ক্লিক করলে কোনো চেঞ্জেস আসে বা জুম ইন জুম আউট ওইরকম ভাবে করা যাচ্ছে, লাইক এক কথায় ইন্টারাকশন করা যাচ্ছে বা ইন্টারঅ্যাক্ট করা যাচ্ছে, ওই টাইপের ভিজুয়ালাইজেশন গুলো হচ্ছে ভিউয়ার সেকশন থেকে আপনারা দেখতে পাবেন। ওকে। তারপর হচ্ছে প্যাকেজেস। প্যাকেজেস হচ্ছে আলটিমেটলি আপনার আর এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের লাইব্রেরি প্রতিনিয়ত ব্যবহার করি। সো এক একটা প্যাকেজ আসলে এরকম গ্রুপ অফ লাইব্রেরিজ হোল্ড করে, ঠিক আছে? সো এই প্যাকেজটার মধ্যে আপনি হচ্ছে বিভিন্ন লাইব্রেরি একসাথে, বিভিন্ন ফাংশন, সরি বিভিন্ন ফাংশন হোল্ড করে। সো বিভিন্ন ফাংশন একটা প্যাকেজের আন্ডারে আপনি পাবেন। প্যাকেজ আর লাইব্রেরি আসলে সেম টাইপের জিনিসই মিন করে। সো একটা প্যাকেজ বা লাইব্রেরি আন্ডারে কি থাকবে, অনেকগুলো ফাংশন থাকবে যেগুলো আপনি যে কোনো প্রয়োজনে ওই প্যাকেজটা যদি আপনার কাছে থাকে আপনি ইউজ করতে পারবেন। সো প্যাকেজ ইনস্টলেশনের প্রসেস হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করা, এখানে প্যাকেজের নামটা লেখা, ইনস্টলে ক্লিক করলে এটা ইন্টারনেট কানেকশন থাকলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। ওকে। সো আমরা শুরুতে হচ্ছে আমাদের যেই ফোল্ডারে আমাদের এই যে ডেটা সেটটা আছে, ওই ফোল্ডারটাকে আমি মানে করতে চাই, লাইক হচ্ছে ফোল্ডারটা লোকেশনটা আর কে পরিচিত করাইতে চাই। কেন করাচ্ছি? আমি চাইলে ওই ফোল্ডার থেকে ডিরেক্টলি ওই ডাটাটাকেও কল করে নিয়ে আসতে পারি, বাট আমি লোকেশনটা পরিচিত করাচ্ছি যাতে করে আমি পরবর্তীতে কোনো ফাইল যদি সেভ করতে হয় আমি যেন সেম ফোল্ডারেই সেভ করি, মানে সেম ফোল্ডার থেকে ডাটা নিচ্ছি আবার সেম ফোল্ডারেও সেভ করতেছি। সো সেজন্য আমরা হচ্ছে লিখবো set wd, এটা হচ্ছে সেট ওয়ার্কিং ডিরেক্টরি আলটিমেটলি। সো সেট wd এর মধ্যে আমরা হচ্ছে এই লোকেশনটা কপি করে নিলাম। সিম্পলি আপনারা যারা উইন্ডোজ ইউজার আছেন তারা উপরে আপনাদের ফোল্ডারের উপরে দেখবেন যে একটা বারের মতো, এমটি বারের মতো থাকে, যেটাতে ক্লিক করলে আপনারা কোন ফোল্ডারের আন্ডারে কোন ফোল্ডারে বা কোন ফোল্ডারের আন্ডারে কোন সাব ফোল্ডারে এই জিনিসগুলো আপনারা ডিটেইলস একবারে স্টেপ বাই স্টেপ ওইখানে দেখতে পারবেন। ওই জিনিসটাই কপি করে এখানে বসাবেন। জাস্ট হচ্ছে ব্যাকস্ল্যাশের জায়গায় আপনারা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করবেন আর কি, ঠিক আছে? এই যে ঠিক এই জিনিসটা ইউজ করবেন, ব্যাক বা ফরওয়ার্ড স্ল্যাশ নিয়ে চিন্তা করতে হবে না, জাস্ট এইভাবে ইউজ করবেন। জেনারেলি উইন্ডোজ এর মধ্যে এরকম ভাবে থাকে। সো আপনি এরকম ভাবে ইউজ না করে হচ্ছে এইভাবে এই জিনিসটা ইউজ করবেন। ওকে। এবার আমি কোড রান করি, যেটা বললাম আগে, আইদার আমি রান বাটন ক্লিক করতে পারি অথবা হচ্ছে কমান্ড রিটার্ন। আমি আমার শর্টকাট ইউজ করতেছি কমান্ড রিটার্ন।
সো এখন ডিরেক্টরি প্রপারলি সেট হয়ে গেছে। কিভাবে বুঝলাম? আর এর মধ্যে যখন কোনো কোড রান করেন কনসোলে, যখন এটার কোডটা আসার পর কোনো এরর না আসে, তো তার মানে হচ্ছে ওই কোডটা প্রপারলি রান হয়ে গেছে। আর যদি কোনো এরর আসে, তার মানে হচ্ছে ওই কোডটা রান হয় নাই, ওই যেই যে লাইনের পরে এরর আসছে ওই লাইনের মধ্যে সে কোনো প্রবলেম পাইছে, যার কারণে সে এর সামনে যাইতে পারে নাই, মানে অন্যান্য লাইন রান করতে পারে নাই। ওকে, তো দেখেন তো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আশা করি কারো কোনো কোশ্চেন নাই। তো এখন আমরা হচ্ছে আমাদের এই যে ডিরেক্টরি আমরা সেভ করলাম, এখন হচ্ছে আমি আমার এই ডেটা সেট থেকে, মানে এই ডেটা সেটটা আমাদের আর এনভায়রনমেন্টে নিয়ে আসতে চাই। এখন আপনার কাছে যদি অনেক ডেটা সেট থাকে, আপনি ফোল্ডারেও ঢুকতে যাচ্ছেন না, আপনি চাইলে কিন্তু আর্ট স্টুডিওর মধ্য থেকেও কিন্তু আপনার ডেটা সেট গুলোর নাম কি কি আছে এই ফোল্ডার আন্ডারে সব আপনি দেখে ফেলতে পারবেন। ওটা দেখার পদ্ধতি, এটা ম্যান্ডেটরি কোনো অপশন না যে আপনার দেখতেই হবে। আপনি চাইলে এখান থেকে ফাইল নেম কপি করে বা হচ্ছে দেখে দেখেও টাইপ করতে পারেন, দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে অপশনটা বোঝানোর জন্য দেখাচ্ছি। লিস্ট ডট ফাইলস এ যখন আপনি ক্লিক করবেন, দেখেন এখানে ডেটা সেট একটাই আছে, সে একটাই দেখাচ্ছে। So, আমি এটাকে কপি করে নিচ্ছি। আর আপনি যদি বলেন যে এখান থেকে নামটা কপি করে ফেলবেন অথবা হচ্ছে দেখে দেখে উবো টাইপ করবেন, দ্যাটস ফাইন অ্যাজ ওয়েল, জাস্ট ভুল যেন না হয়। So, আমি একটা ফাংশন লিখতেছি, সরি, read ডট সিএসভি। এই read ডট সিএসভি দিয়ে যাবতীয় আপনার সিএসভি ফাইলকে আর এর মধ্যে লোড করা যায়। সো আমরা হচ্ছে read ডট সিএসভি লিখলাম, লিখার পর এর মধ্যে আমি ডাবল কোটেশন সহকারে ডেটা সেটের নামটা বসিয়ে দেবো। তারপর হচ্ছে আমি একটা নামে এই জিনিসটা সেভ করব, এই ডেটা সেটটাকে একটা স্পেসিফিক নাম দিয়ে সেভ করতে চাই। ওকে, দেখেন এনভায়রনমেন্টে আমাদের ডেটা সেটটা চলে আসছে। এখন আমি যদি চাই এই ডেটা সেটকে ভিউ করতে, তাও খুব ইজিলি করতে পারবো। আমার জাস্ট হচ্ছে ডেটা সেটের নামটার উপরে আমি ক্লিক করলে ডেটা সেটের একটা ভিউ আমাদের সামনে চলে আসবে। তার আগে আমি হচ্ছে আজকে যে কোড গুলো লিখলাম এগুলাকে আমি সেভ করে রাখতে চাই। আমি হচ্ছে কন্ট্রোল এস বা কমান্ড এস চাপলে এটা সেভ করার অপশন আসবে। আমি এটার নাম দিয়ে দিচ্ছি মাস্টার ক্লাস কোডস। ওকে, সো এখন এই ডেটা সেটটাকে যদি আমি একটু লাইক স্লাইটলি এক্সপ্লোর করতে চাই, আমি কিন্তু এখানে এই যে কার্ড আন্ডারস্কোর ডেটার উপরে ডাবল ক্লিক করলে সেই ডেটা সেটটা আমাকে দেখাবে। কিন্তু তার আগে আমি একটা লাইব্রেরি ইউজ করতে চাই। রিড ডট সিএসভি এর জন্য কোনো লাইব্রেরি লাগে নাই, কারণ এটা হচ্ছে ডিফল্ট আর এর যে লাইব্রেরি আছে ওইটার মধ্যেই অ্যাভেলেবল, যার কারণে আমার আর কোনো সেপারেট লাইব্রেরি লাগে না। কিন্তু আরো আপনার হচ্ছে ডেটা ফরম্যাট আছে যেগুলোর জন্য আমাদের সেপারেট লাইব্রেরি লাগবে। ওকে, সো এখন আমি একটা লাইব্রেরি কল করব, যেটার উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাইক মেজরিটি থিংস যেন এটাতে কভার হয়। সো এই লাইব্রেরিটার নাম হচ্ছে টাইডিভার্স। আপনারা যদি আরে আগ্রহী হয়ে থাকেন আগে থেকে, আপনারা টাইডিভার্স এর নাম হয়তো শুনে থাকতে পারেন। সো এই লাইব্রেরিটা কল করার জন্য আমি জাস্ট লিখবো হচ্ছে লাইব্রেরি টাইডিভার্স। এতটুকু লিখে রান করলে এই লাইব্রেরি লাইক সব ফাংশন বলেন বা হচ্ছে যাবতীয় সুযোগ সুবিধা আমরা অ্যাক্সেস করতে পারবো। আর এটা কাইন্ড অফ একটা প্যারেন্ট লাইব্রেরি। প্যারেন্ট লাইব্রেরি বলতে ওই সকল লাইব্রেরিকে বোঝায় যে লাইব্রেরি আলটিমেটলি একা কাজ করে না, সে মাল্টিপল লাইব্রেরির ফাংশন গুলাকে একসাথে করে, মানে যে কোনো ফাংশন যেন আপনি ব্যবহার করতে পারেন উইদাউট কনসার্নিং অ্যাবাউট দ্য লাইব্রেরি, ওই জিনিসটা সে ব্যবস্থা করে। আর লাইব্রেরি আলটিমেটলি প্যাকেজ যেটা বলে নিয়েছিলাম। সো টাইডিভার্স অলরেডি যেহেতু ইনস্টল করা আছে আমার কম্পিউটারে, তাই আমি আর টাইডিভার্স কে ইনস্টল করলাম না, জাস্ট সিম্পলি লাইব্রেরি লিখে টাইডিভার্স এর নাম লিখলাম। এখন টাইডিভার্স আমার লাইক অ্যাক্সেসেবল হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি রান করলাম, এই যে টাইডিভার্স অ্যাক্সেসেবল হয়ে গেছে।
এবং আপনারা নিচে একটা জিনিস সুন্দর জিনিস দেখতেছেন যে এখানে টাইডিভার্স এর আন্ডারে কি কি প্যাকেজেস আছে যেগুলো অলরেডি টাইডিভার্স কল করার মাধ্যমে আমাদের এনভায়রনমেন্টে চলে আসছে, ওই প্যাকেজ গুলোর নামগুলো কিন্তু সে নিচে দেখাচ্ছে। তার মধ্যে আমি যদি স্পেসিফিকলি বলি লাইক ডিপ্লায়ার, ডিপ্লায়ার হচ্ছে কি ডেটা প্রি প্রসেসিং এবং ক্লিনিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে রিডার হচ্ছে বিভিন্ন ডেটা টাইপ লাইক সিলেক্টিং, সরি, বিভিন্ন ডেটা টাইপ থেকে ডেটা গুলোকে এক্সট্রাক্ট করে আর এর মধ্যে নিয়ে আসতে ব্যবহার হয়। এভাবে স্ট্রঙ্গার, ফরক্যাট, স্টেবল, ggplot প্রত্যেকটা লাইব্রেরির আলাদা আলাদা ফাংশনালিটিস আছে যেগুলো হচ্ছে আমাদের ক্ষেত্র অনুসারে কাজে লাগবে। উম, আমরা এখন যে লাইব্রেরি গুলো বেশি ব্যবহার করব টাইডিভার্স এর আন্ডারে, এর মধ্যে একটা হচ্ছে ডিপ্লায়ার, ডেটা প্রি প্রসেসিং এর ক্ষেত্রে লাইক খুবই কার্যকর লাইক লাইব্রেরি। তারপর হচ্ছে আমরা ব্যবহার করব স্ট্রিঙ্গার, যেটা হচ্ছে আপনার লাইক আপনার যে ক্যারেক্টার টাইপের যেসব ভেরিয়েবল থাকে, ঠিক আছে, ক্যারেক্টার বা টেক্সট টাইপের যেসব ভেরিয়েবল থাকে এগুলা নিয়ে আপনি কাজ করতে গেলে স্ট্রিঙ্গারটা ব্যবহার করতে হবে। স্ট্রিঙ্গারের বহুল ব্যবহার আছে। সো জাস্ট আইডিয়ার জন্য বললাম যে এখানে জাস্ট ক্যারেক্টার টাইপ বা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের জন্য আমরা হচ্ছে স্ট্রিঙ্গারটা নিয়ে কাজ করব। ggplot হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য, ডিপল এন্ড হচ্ছে ডাইডিয়ার, এগুলো হচ্ছে ডেটা এক্সপ্লোরেশন রিলেটেড কাজ। তারপর হচ্ছে লুব্রিডেট হচ্ছে আপনার পেজ রিলেটেড অপারেশনস এর জন্য। তারপর হচ্ছে এগুলো ডেটা ক্লিনিং এর জন্য। তো আমরা এখন টাইডিভার্সটা যে লোড করলাম, এখন এই টাইডিভার্স আমাদেরকে অনেক ফাংশনালিটিস এর সুযোগ দিয়ে দিচ্ছে। এখন আমরা যে কাজটা করব, এই ডেটা সেটটাকে এক্সপ্লোর করার জন্য আমরা চাইলে এখানে ক্লিক করে ডেটা সেটটাকে দেখতেও পারি। বাট ফর এক্সাম্পল আমাদের এত বেশি সময় নাই, আমরা হচ্ছে একটা গ্লিম্পস দেখে ফেলতে চাই যে কোন ভেরিয়েবলটা কোন টাইপের আছে, এখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা, ওইটার আবার সমাধান করার আমাদের প্ল্যানও করা লাগবে। সো আমরা হচ্ছে এখন যে কাজটা করব, লাইব্রেরি টাইডিভার্স, ওকে, ওকে। সো আমরা একটা গ্লিম্পস নেব আমাদের এন্টায়ার ডেটা সেটের। সো আমি গ্লিম্পস লিখলাম, লেখার পরে আমাদের ডেটা সেটের নাম লিখলাম কার ডেটা। এই যে দেখেন সবগুলা ভেরিয়েবল আছে ঠিকই, কিন্তু কিছু কিছু ভেরিয়েবল আপনার হয়তো টাইপ রিলেটেড ইস্যু থাকতে পারে, কোনো কনভার্সন লাগতে পারে। সো বিভিন্ন ধরনের চেঞ্জেস হইতে পারে ক্ষেত্র অনুসারে। আপনার ভেরিয়েবল টু ভেরিয়েবল, ভেরিয়েবলের টাইপ কি এবং এটার ইউজ কোথায় হবে, এই টাইপের ইনফরমেশনের বেসিসে আমরা হচ্ছে ভেরিয়েবলের টাইপ কনভার্সন করতে পারি। তো এখানে আমরা হচ্ছে যে কাজটুকু করতে পারি শুরুতে ধরে, এটা হচ্ছে আমাদের লাইক যাবতীয় যত ভেরিয়েবল গুলা আছে, ঠিক আছে, ওই ভেরিয়েবল গুলাকে আমরা হচ্ছে ক্যারেক্টার থেকে, এই যে ক্যারেক্টার টাইপের যে ভেরিয়েবল লাইক ব্র্যান্ড, মডেল, তারপর কি আছে ফিউল টাইপ, ট্রান্সমিশন, মাইলেজ, মাইলেজ কন্টিনিউয়াস হতে পারে, ফিউল টাইপ, ট্রান্সমিশন। সো যে ভেরিয়েবল গুলোর কথা বললাম, এগুলা হচ্ছে আলটিমেটলি আমরা ক্যারেক্টার থেকে হচ্ছে ফ্যাক্টর নিয়ে নিতে পারি। আর ফ্যাক্টর নিলে অ্যাডভান্টেজ আছে ডেফিনেটলি। আমরা যখন কোনো টেবল প্রিপেয়ার মানে টেবল না, ধরেন আমরা যখন কোনো সামারি স্ট্যাটিস্টিক্স দেখতে যাব, ফ্যাক্টর টাইপের ভেরিয়েবল সামারি স্ট্যাটিস্টিক্স গুলো ইন্টারেস্টিং ওয়েতে হচ্ছে প্রিপেয়ার করতে পারি। ওকে। সো আমরা হচ্ছে এখন লাইক ধরেন ফর এক্সাম্পল যতগুলা ক্যারেক্টার আছে আমরা সবগুলাকেই বানাই ফেলতে চাই, ফ্যাক্টর বানাই ফেলতে চাই, তাহলে লাইক একটা কমপ্লিট আইডিয়া পাওয়া যাবে। সো আমরা হচ্ছে এখানে যে গাড়ির ডেটাটা আছে which is car data, এখন এটাকে আমরা পাইপিং অপারেটর, এই যে এখানে যে সাইনটা দিলাম এটাকে বলা হয় পাইপিং অপারেটর। সো পাইপিং অপারেটরের মেইন কাজ এটাই যে আপনার
প্রত্যেকটা লাইনের যেটাতে শেষে আমি পাইপিং অপারেটর দিছি তার পরের লাইনের সাথে এই লাইনটা কিভাবে হচ্ছে আপনার যুক্ত হয়ে যায়। এখন পরের লাইনে নট নেসেসারিলি লাইক সেম জিনিসই থাকবে, পরের লাইক লাইনে আপনার ডেটা ফিল্টারিং এর কাজ থাকতে পারে, নতুন ভেরিয়েবল ক্রিয়েশনের কাজ থাকতে পারে, বিভিন্ন ধরনের এডিটিং, রিনেমিং, রিশেপিং, মাল্টিপল কাজ আমরা হচ্ছে এখানে থাকতে পারে। সো আমাদের জাস্ট যেইটুকু প্রয়োজন ওই অনুসারে হচ্ছে আমরা ই করতে পারবো, চেঞ্জেস গুলো করতে পারবো এবং কমান্ড দিতে পারবো আশা করি। ওকে, সো আমরা এখান থেকে ধরেন যতগুলো ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল আছে সবাইকে আমি ফ্যাক্টর বানাই ফেলি, যাতে করে আমরা যখন সামারি স্ট্যাটিস্টিক্স দেখবো যাতে দেখতে ভালো লাগে। হ্যাঁ, ধরেন কার্ড এটাকে নিয়ে যদি আমি এখন সামারি স্ট্যাটিস্টিক্স দেখি উইদাউট এনি ফাংশনাল চেঞ্জেস, আশা করি দেখতেছেন আমরা যখন সামারি কার্ড এটা লিখলাম সে আসলে সবগুলো লাইক গাড়ির ইনফরমেশনের মধ্যে সবগুলো ভেরিয়েবল, লাইক কতটা ভেরিয়েবল ছিল, 10টা ভেরিয়েবল ছিল। So, প্রত্যেকটা ভেরিয়েবলের সামারি স্ট্যাটিস্টিক্স আপনাকে দেখাচ্ছে। স্পেসিফিকলি যদি আমি বলি সামারি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে নিউমেরিক ভেরিয়েবল গুলোর জন্য সেই টাইপের সামারি, লাইক মিনিমাম, ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান, থার্ড কোয়ার্টাইল, ম্যাক্সিমাম, এই সবগুলো হলো লাইক হচ্ছে দেখাচ্ছে। কিন্তু ক্যারেক্টার টাইপের যে ভ্যালু ছিল বা স্ট্রিং টাইপের যে ভ্যালু ছিল এগুলোর ক্ষেত্রে কিন্তু সে এগুলাকে জাস্ট বলতেছে স্ট্রিং এর লেন্থ এত বা এই টাইপের। আরো ইন ডেপথ করার জন্য আমরা হচ্ছে এখানে যে কাজটা করতেছি এটা হচ্ছে ক্লিনস কার্ড এইটা। এখন এটা যদি আমি রান করি, সরি, সো এখন আমরা হচ্ছে যে জিনিসটা করব এখানে যতগুলো লাইক ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল আছে সবাইকে আমি ধরেন ফ্যাক্টর বানাই ফেলবো, ঠিক আছে। সো আমরা জাস্ট হচ্ছে লিখবো মিউটেট। মিউটেট হচ্ছে নতুন ভেরিয়েবল বানানোর বা পুরাতন ভেরিয়েবল পরিবর্তনে সহায়তা করে, ঠিক আছে। তো এখন আমরা মিউটেট লিখলাম। মিউটেট লেখার পর আমরা হচ্ছে লাইক সবগুলো ভেরিয়েবলকে একসাথে চুজ করে ফেলতে পারি, ওটার জন্য ইউজ করা লাগবে অ্যাক্রস। অ্যাক্রস এর মধ্যে আমরা হচ্ছে ফার্স্টে কন্ডিশন দেব। কন্ডিশনটা কি কি বলা যায়, আশা করি কোনো প্রবলেম নাই এটাতে। সো আমরা অ্যাক্রস এর মধ্যে স্পেসিফিকলি বলবো যে কাকে আমরা পরিবর্তন করতে চাই, ঠিক আছে। এখন আমরা অ্যাক্রস এর মধ্যে যত ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ছিল সবাইকে আমরা পরিবর্তন করতে চাই। আমি জাস্ট লিখতে হবে ইজ ডট ক্যারেক্টার। ইজ ডট ক্যারেক্টারের মধ্যে আমরা হচ্ছে এখানে লাইক অন্যান্য প্রি প্রসেসিং এর কাজগুলো করতে পারবো। আমি হচ্ছে জাস্ট ইজ ডট ক্যারেক্টার, এটার মধ্যে আমার ব্র্যাকেট দরকার নেই। আমি বোঝাচ্ছি ওই সকল ভেরিয়েবলকে পরিবর্তন করো যারা আসলে বৈশিষ্ট্যগতভাবে হচ্ছে ক্যারেক্টার, ঠিক আছে। তারপর এগুলাকে কি দিয়ে লাইক পরিবর্তন করতে হবে আমাদেরকে, আমরা হচ্ছে এগুলাকে বানাবো হচ্ছে ফ্যাক্টর। সো অ্যাক্রস এর মধ্যে আমরা এতটুকু লেখার পর অ্যাক্রস দিস, আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিস এটা হচ্ছে আমরা কি পরিবর্তন করতে চাই। ওকে, আমরা এটাকে সবগুলোকে অ্যাক্রস, ওকে,
ইজ নট ক্যারেক্টার না দিয়ে হোয়ার দিয়ে ইজ ডট ক্যারেক্টার দিয়ে, তাহলে সিঙ্গেল ভেরিয়েবলের জায়গায় সব ভেরিয়েবলকে একসাথে where is dot character comma s dot factor। তাহলে আমি যদি এটাকে একটা নতুন ডেটা সেটে রাখি, নাম দিলাম কার ডেটা 1। এবার এই দুইটা ডেটা সেটের মধ্যে একটু তফাৎটা দেখেন, আহামরি কিন্তু কোনো পার্থক্য নাই, ঠিক আছে, বাইরে থেকে দেখে আহামরি পার্থক্য নাই, বাট আমি যদি গ্লিমস চেক করি, এখন আশা করি পার্থক্যটা বোঝা যাচ্ছে। প্রিভিয়াসলি কি ছিল আর এখন কি আছে একটু দেখেন। এটা হচ্ছে প্রিভিয়াসলি ক্যারেক্টার ক্যারেক্টার, এক মাঝে একটু ইন্টিজার, তারপর ডাবল, তারপর আবার ক্যারেক্টার, তারপর আবার ইন্টিজার। কিন্তু এখন কি অবস্থায় আছে দেখেন, সবগুলা আইদার হচ্ছে ফ্যাক্টর অর ইন্টিজার, ওকে, এবং ক্যারেক্টার সহকারে। সো এটা হচ্ছে আমাদের ডেটা এক্সপ্লোরেশনের একটা ওয়ে, লাইক checking the entire data sets variables with some examples as well। তারপর আমরা সামনে যাচ্ছি, আমাদের ফ্যাক্টর হয়ে গেছে। এবার আমি যদি সামারি চেক করি তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন। এর আগের সামারিটার কথা তো আশা করি একটু আগে দেখলেন, এখন নতুন আর একটা সামারি আমি দেখাচ্ছি। এখন দেখা যাচ্ছে আসলে পার্থক্যটা কি, লাইক সামারি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে এর আগে কি পার্থক্য ছিল। এর আগেরটা ছিল এই টাইপের, অনেকগুলা মিসিং ছিল, সে মিসিং হোক আর যাই হোক এগুলার এগেইনস্টে আছে। কিন্তু এখন যে সামারি স্ট্যাটিস্টিকটা গ্লিমসে আমরা যদি দেখি, আপাতত সেটা এমন, কিন্তু আমি যদি এখন সামারি দেখি তাহলে পার্থক্যটা আরো ভালোভাবে বুঝবেন। এই যে দেখেন, প্রত্যেকটা ভেরিয়েবল কিন্তু এখন প্রপারলি সামারাইজড, ঠিক আছে, যার মধ্যে কিছু ভেরিয়েবল হচ্ছে কাউন্ট আপনার দেখাচ্ছে। দেখা যাচ্ছে না। সরি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না ভাইয়া। অন্যরা কি দেখতেছেন আমার স্ক্রিন? আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, Just wait a moment। এখন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? কে যেন স্ক্রিনের কথা বলেছিলেন? ওকে, আশা করি নাই, চলে গেছেন। রাশেদ ভাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ভাইয়া, দেখা যাচ্ছে। আলাদা কেউ কি দেখতে পাচ্ছে? জিজ্ঞেস করুন প্লিজ। আপনারা যারা দেখতেছেন না স্ক্রিন, চাইলে একটু থামস ডাউন দিতে পারেন, আর স্ক্রিন দেখলে একটু থামস আপ দিবেন। রাশেদ ভাই ছাড়া অন্য কারোর কি দেখতে অসুবিধা হচ্ছে কিনা? দেখা যাচ্ছে না নাকি? জি ভাইয়া, দেখা যাচ্ছে না। এটা তো হওয়ার কথা না, তারপর আমি আবার চেক করতেছি। দেখা গেলে একটু বলবেন, এখন কি দেখা যাচ্ছে? একটু প্রশ্ন করলে এখন একটু রেসপন্স করেন, মানে আমি একটু কনফিউজ যে কেন দেখা যাচ্ছে না, কারণ স্ক্রিন তো দেখা প্রপারলি যাচ্ছে শেয়ার ভাইয়া। হচ্ছে। ওকে, ঠিক আছে। সো দেখা গেলে ভালো। আর
অন্য কোনো প্রবলেম হলে আপনারা চাইলে আবার ওই যে রিজয়েন করতে পারেন সেম লিংকে বা রিফ্রেশ দিতে পারেন ওয়েব পেজটা, তাহলেও হবে। আচ্ছা, একটু আপনারা, আমি একটু ব্রেক নিচ্ছি। আমি আপনাদের সাথে 5 মিনিট পরে আবার জয়েন করতেছি। হ্যাঁ, আপনারা প্রায় 5 মিনিটের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে লিখতে পারেন অথবা হ্যান্ড রেজ করে রাখতে পারেন, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। ওকে, আমরা আবার শুরু করতেছি। So, এখন আমরা হচ্ছে ডেটা সেটটাকে এক্সপ্লোর করলাম, দেখলাম কি অবস্থা। আমরা আজকের কাজের অ্যানালাইসিস এর উদ্দেশ্য হচ্ছে এই প্রাইসিং ভেরিয়েবলটাকে নিয়ে ডিল করা। সো এই প্রাইসিং বা প্রাইস ভেরিয়েবলটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মিসিং দেখা যাচ্ছে। কিভাবে বুঝলাম? এই যে দেখেন নিচে সে এন এইজ দিয়ে হচ্ছে 5 লিখছে, তার মানে হচ্ছে আমার যে 10,000 অবজারভেশন আছে তার মধ্যে 5টা ভ্যালু প্রাইসের মিসিং। এখন এই মিসিং ইম্পিউটেশনের জন্য ডিফারেন্ট টাইপস অফ লাইক অ্যানালাইসিস আছে, প্লাস হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ওয়ে আছে যেগুলোতে আমরা মিসিং ইম্পিউটেশন করতে পারি। এবং তার মধ্যে সবচেয়ে ওয়েল নোন এবং খুব কমন একটা ওয়ে হচ্ছে মিসিং ইম্পিউটেশন ইউজিং মিন অর গড়। ঠিক আছে, গড় দিয়ে হচ্ছে মিসিং ইম্পিউটেশন করা। এখন এই
মিসিং ইম্পিউটেশনের জন্য ধরেন আপনার প্রাইসের 5টা ভ্যালু আপনি জানেন না, 10,000-এর মধ্যে 5টা ভ্যালু জানেন না। এখন এই 5টা ভ্যালু কি হবে? আপনি যদি গড় দিয়ে ইম্পিউট করে ফেলেন তাহলে ঘটবে কি যে এই 5টা ভ্যালুর সবাই আসলে সেম ভ্যালু হয়ে যাবে, কারণ একটা ভেরিয়েবলের গড় মান তো একটা। কিভাবে আমরা গড় বের করতে পারি? তাইলে আমরা দেখেও নিতে পারি যে এখানে গড় ভ্যালুটা কত দেওয়া আছে, 8,854। ঠিক আছে, সো এইটা দিয়ে ফর এক্সাম্পল হচ্ছে আপনার সবগুলা মিসিং ভ্যালু ইম্পিউট হয়ে যেতে পারে একটা ওয়ে। সো 5টা মিসিং ভ্যালুর জায়গায় 5টা 8,854 চলে আসবে। কিন্তু ইনস্টেড অফ ডুইং দ্যাট, আমরা যদি স্পেসিফিকলি এই ডেটা সেট নিয়ে চিন্তা করি, দেখেন এখানে অনেকগুলা ভেরিয়েবল আছে, তার মধ্যে ব্র্যান্ড, তারপর হচ্ছে মডেল, ইয়ার, ফিউল টাইপ, অনেক ভেরিয়েবল এখানে আছে। সো আমি করতে পারি কি, স্পেসিফিক ব্র্যান্ড, মডেল, ইয়ার আমি যদি উম, বলি যে হচ্ছে আমি এখন 5টা মিসিং ভ্যালু, 5টাকে আমি ইম্পিউট করা বা হচ্ছে 5টাকে আমি কোনো ভ্যালু দিয়ে রিপ্লেস করার আগে আমি হচ্ছে, এর আগে তো সম্পূর্ণ ভেরিয়েবলের গড় নিতাম, কিন্তু এখন আমি সম্পূর্ণ ভেরিয়েবলের নেব না। যেই মিসিং ভ্যালুটা যেই ব্র্যান্ডের আওতার ইনফরমেশন হোল্ড করতেছে, আমি জাস্ট হচ্ছে ওই মিসিং ভ্যালুটার মানে ওই ব্র্যান্ডের গড় নিয়ে হচ্ছে ওইটা হিসাব করবো। মানে এমন না যে আমি আউট অফ নো হয় আমি এটা হিসাব করতেছি, আমি কি করতেছি, লাইক ওই স্পেসিফিক ডেটার অন্যান্য যে অবজারভেশন গুলো আছে, লাইক হচ্ছে ব্র্যান্ড ইনফরমেশন, ফিউল টাইপ, মডেল, ইচ এন্ড এভরি ডিটেলস কে কাজে লাগিয়ে আমি কিন্তু এখানে মিসিং ইম্পিউটেশনটা করতে পারি। তখন এটা মোর প্রিসাইজ হয় রাদার দ্যান আ সিঙ্গেল ভ্যালু টু বি ইম্পিউটেড। ওকে, তো দেখি তো কোথায় আছে মিসিং ভ্যালু। এখন টাফ, সো আমরা এভাবে দেখা দরকার নাই, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে বললাম আর কি। চাইলে আপনারা এভাবে দেখতে পারেন, আমরা চাইলে কন্ডিশনালি এই জিনিসগুলো দেখতে পারি। সো এখন কন্ডিশন নিয়ে দেখাই ফেলি আপনাদেরকে মিসিংটা হয়ে আছে। থার্ড ব্র্যাকেট দিয়ে ডেটার ইন্ডেক্সিং এ কাজ করে। এটা দিয়ে আমি বোঝালাম কমার বাম পাশে হচ্ছে রো, ডান পাশে হচ্ছে কলাম। তো এটা দিয়ে আমি আসলে বোঝালাম যে ওই সকল গাড়ির ইনফরমেশন লাগবে যাদের প্রাইসের ভ্যালুটা হচ্ছে মিসিং। এই যে দেখেন, সে আমাকে এই যে 490 নম্বর গাড়িটা প্লাস হচ্ছে 2,458, 5,607 নাম্বার, 6,104 নাম্বার, 8,091 নাম্বার গাড়ির মধ্যে প্রাইসের ভ্যালুটা দেয়া নেই, সে আমাকে এটা এখন দেখাচ্ছে। তো এখন আমি কি করতে চাই, প্রাইস কে প্রেডিক্ট করতে চাই। সো প্রাইস কে প্রেডিক্ট করার জন্য আমি যদি ইনস্টেড অফ ডিরেক্টলি প্রেডিক্টিং অর লাইক ইম্পিউটিং উইথ দ্য স্পেসিফিক সিঙ্গেল ভ্যালু করি, তাহলে আসলে যৌক্তিক না। তার থেকে ভালো কি, আমি যদি ফর এক্সাম্পল ফোর্ড এর যতগুলো গাড়ি আছে তার সাপেক্ষে ফোর্ড এর প্রাইসটা দেওয়া, বিএমডব্লিউ এর যতগুলো গাড়ি আছে তার সাপেক্ষে বিএমডব্লিউ এর প্রাইসটা দেওয়া। নট ইভেন দ্যাট, আমরা কিন্তু বিএমডব্লিউ, তারপর এটা কোন মডেল, তারপর হচ্ছে তার ইয়ার, তারপরে হচ্ছে ট্রান্সমিশন টাইপ মানে ফুয়েল টাইপ, আমরা বিভিন্ন ভেরিয়েবল কে কাজে লাগায় এই গড় ভ্যালু গুলাকে সেপারেট করে ফেলতে পারি। সো তখন আমার এমন সিচুয়েশন আসবে না যে আসলে আমি আহ, একটা গড়ের মানে একটা মিসিং ভ্যালু পাইলাম, এটাকে আমি ব্যবহার করতে পারলাম না, মানে এটাকে একবারে সম্পূর্ণ অবজারভেশন গুলোই বাদ চলে গেল। যেটা এমনটা হয় অনেক সময়, কোনো ভেরিয়েবল যদি আপনি মডেলে ইউজ করেন যেটার মধ্যে অধিকাংশ জিনিস মিসিং আছে, সে অন্যান্য ভিডিও এটা ইউজ করার কারণে অন্যান্য ভেরিয়েবলের ভ্যালু গুলাকে রিডিউস করে দেবে বা সাপ্রেস করে দেবে। ওকে, সো এখন আমরা হচ্ছে এই গ্রুপ ওয়াইজ মিসিং ইম্পিউটেশনের জন্য আমাদের ডেটা সেটের নামটা আমি লিখতেছি কার ডেটা 1, পাইপিং অপারেটর দিয়ে আমি হচ্ছে গ্রুপ বাই করব। এখানে গ্রুপ বাই, গ্রুপ বাই এর মধ্যে হচ্ছে আমি কোন কোন ভেরিয়েবল দিয়ে গ্রুপিংটা শেষ করতে চাই, লাইক হচ্ছে আমি ব্র্যান্ড, মডেল এগুলো রাখতে চাই। সো আমি লিখলাম ব্র্যান্ড,
model year, তারপরে হচ্ছে fuel type, এগুলো দিয়ে আমরা গ্রুপ বাই করি লেটস সে। সো এই গ্রুপ বাই করতে গিয়ে আমরা হচ্ছে এটা হচ্ছে বললাম এই ভেরিয়েবলের মধ্যে কোনো ইউনিক সিম্পটম পাইলে হচ্ছে স্পেসিফিক টাইপের লাইক সামারাইজেশন ঘটবে। সামারাইজেশনটা কি? সামারাইজেশনটা হচ্ছে মানে সামারাইজেশন বলতে স্পেসিফিক সামারাইজেশন না, মানে নতুন ভেরিয়েবল আমি সামারাইজড করে তৈরি করতেছি, নট লাইক দ্যাট। এখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে মিসিংটাকে আমি ইম্পিউট করব। সো আমি গ্রুপ বাই পর লিখব মিউটেট। আমাদের যে কোর্স আছে লাইক ডেটা অ্যানালিটিক্স এর যে কোর্সটা আছে আমাদের, ডেটা এক্সপ্লোরেশন এন্ড অ্যানালাইসিস ইউজিং আর এন্ড এসপিএসএস, এই কোর্সে আমরা এই টাইপের টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মানে আমরা এখন যেগুলো দেখতেছি এমন স্পেসিফিক খুঁটিনাটি জিনিস আছে যেগুলো হয়তো আপনারা ইজিলি গ্রাস্প করতে পারতেছেন না, কিন্তু ওই কোর্সে আমরা হচ্ছে বিস্তারিত এখানে আলোচনা করি। আমি জাস্ট এখানে হচ্ছে যতটুকু পসিবল আপনাদেরকে বোঝানোর এটা দেখিয়ে দিচ্ছি আর কি। সো এখন আমরা হচ্ছে মিউটেটের মধ্যে বলবো যে কোন ভেরিয়েবলটাকে আমি মিউটেট বা হচ্ছে তৈরি করতে চাই বা চেঞ্জ করতে চাই। সো আমি লিখলাম প্রাইস। এখন প্রাইস লেখার পর আমরা হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে ফাংশনটা লিখবো which is if else, যেটার মধ্যে আমি বলবো যদি প্রাইস মিসিং হয় is.na দিয়ে আমরা বলবো যে এখানে প্রাইসে যদি কোথাও মিসিং আসে তাহলে সে যেন এটাকে মিন দিয়ে ইম্পিউট করে। সো মিন লিখে আমি আবার প্রাইস লিখলাম, লিখে কমা দিয়ে na ডট rm ইকুয়াল ট্রু। ওকে, সো এখন এই জিনিসটাতে কি ঘটতেছে? এটা ঘটতেছে যে প্রাইস নামে একটা ভেরিয়েবল তৈরি করা ইউজিং এক্সিস্টিং প্রাইস ভেরিয়েবল। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যদি মিসিং পায় তখন এটা মিন দিয়ে রিপ্লেস হবে। এখন আমি যেহেতু গ্রুপ বাই এর আন্ডারে এই মিনের কথা বলছি, সে আসলে প্রত্যেকটা গ্রুপের আন্ডারে, ধরুন ফোর্ড এর আন্ডারে স্পেসিফিক মডেল, ওই মডেলের আন্ডারে স্পেসিফিক ইয়ার, ওই ইয়ার আন্ডারে স্পেসিফিক ফিউল টাইপের জন্য গাড়িটার দাম কত, এই জিনিসটা সে ক্যালকুলেট করবে অন এভারেজ। তারপরে এটা হচ্ছে প্রাইসের মধ্যে বসাই দেবে। মিসিং হলে এটা, আর যখন মিসিং হবে না তখন অ্যাজ ইট ইজ যেটা আছে এটাই থাকবে, কোনো সমস্যা নেই। এখন আমরা চাইলে এটাকে একটা নতুন নাম দিয়ে দিতে পারি। এখন দেখেন এই ডেটা সেটের মধ্যে এভাবে তো খালি চোখে দেখবেন না, সামারিটা আবার রান করি, বাট দিস টাইম কার ডেটা 2 এর উপর। দেখেন প্রাইসে এর আগে যে মিসিং ভ্যালু গুলো ছিল এখন কিন্তু আর কোনো মিসিং ভ্যালুর সংখ্যা দেখাচ্ছে না। তো সিম্পলি আমাদের ইমপিউটেশনটা এখানে প্রপারলি কাজ করতে পারছে, ঠিক আছে। ওকে, সো মিসিং ভ্যালুর ঝামেলা শেষ। এবার আমরা যদি চাই একটু ডেটাটাকে ভিজুয়ালাইজ করতে, তাও এখানে করতে পারবো ইজিলি, কোনো সমস্যা নেই। এখন আমরা একটু দেখি ডেটা ভিজুয়ালাইজেশন। আমরা যখন কোনো মানে কমেন্টের মধ্যে 4টা হ্যাশ শুরুতে এবং শেষে দেই, এটা আসলে একটা চ্যাপ্টারের মতো তৈরি হয়ে যায়। পরবর্তীতে এই চ্যাপ্টারকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করা যায় এবং এটাকে
ওইরকম ভাবে ব্যবহার করতে সুবিধা হয় আর কি। আমরা এখানে সামারি দিয়ে ডেটাটা এক্সপ্লোর করে দেখলাম। এবার হচ্ছে আমরা একটা ডেটা ভিজুয়ালাইজেশন বানাবো কুইকলি এই ডেটা সেটটা ইউজ করে, যেটার মধ্যে আমরা দেখতে চাই, ফর এক্সাম্পল কি দেখতে চাই, আমরা দেখতে চাই যে মাইলেজ এবং প্রাইসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। ওকে, সো মাইলেজ এবং প্রাইসের সম্পর্ক আছে কিনা দেখার জন্য আমরা অ্যাস্থেটিক্স গুলোকে আমি কুইকলি ডিফাইন করে ফেলি। ডেফিনেটলি ggplot এর আন্ডারে অ্যাস্থেটিক্স ডিফাইন করা লাগবে। ggplot একটা ফাংশন, ইনিশিয়ালাইজেশন ফাংশন। সো এটার মধ্যে আমরা মাইলেজ এক্স এক্সিস এ রাখতেছি। এক্স এক্সিস এ ওই সকল ভেরিয়েবল রাখবেন যেটা ইন্ডিপেন্ডেন্ট ইন নেচার, আর ওয়াই এক্সিস এ ওই সকল ভেরিয়েবল রাখবেন যেটা আসলে এক্স এক্সিস এর ভেরিয়েবলটার উপরে নির্ভরশীল। সো ওয়াই এক্সিস এ রাখতেছি প্রাইস। যদি কোনো নির্ভরশীলতা এরকম না থাকে তাহলে দ্যাটস ফাইন এনাফ, যেটাকে যেখানে ইচ্ছে দিতে পারেন। তারপর আমি দিলাম স্ক্যাটার প্লট, সরি জিওম পয়েন্ট, যেটা আমি স্ক্যাটার প্লট বানাতে চাই আমি লিখলাম জিওম পয়েন্ট। এখন আমরা যদি রান করি তাহলে দেখবেন 10,000 ভ্যালু, তো অনেকগুলো ডট এভাবে দেখাচ্ছে। সো আমি এটাকে একটু সুন্দর করে আলফা 0.3 দিয়ে দিই। এটা একটা ট্রান্সপারেন্সি বলা যায়, যে অপাসিটি আপনার বৃদ্ধি করলাম বা ট্রান্সপারেন্সি অ্যাড করলাম। সো এটার মাধ্যমে কি হচ্ছে, আলটিমেটলি ডেটাগুলো মোর ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, আর যেখানে ডেনসিটি বেশি ওইখানে ওইরকম ভাবে ডার্ক কালার হয়ে গেছে। আমরা চাইলে এটা আরো পাতলা করে দিতে পারি কালার, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই জায়গার মধ্যে অনেকগুলো ভ্যালু। তার একটু বড় করে দেখে। তো এই ভ্যালু গুলা, ছোট থাকলে অনেক ক্রাউডেড লাগে দেখতে আসলে। সো এটা দিয়ে আসলে কি বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটা বোঝার জন্য খুব সহজ উপায় একটা ট্রেন্ড লাইন অ্যাড করে দেওয়া। সো আমি একটা ট্রেন্ড লাইন অ্যাড করে দিচ্ছি। এখন দেখেন এই যে ব্লু ট্রেন্ড লাইনটা, এটা আসলে রিপ্রেজেন্ট করতেছে যদি মাইলেজ বৃদ্ধি পায় প্রাইসের মানও বা প্রাইসটাও হ্রাস পাবে, ঠিক আছে? মানে একটার বৃদ্ধিতে, মাইলেজের বৃদ্ধিতে প্রাইস হ্রাস পাবে। সো এই কোরিলেশনটা আসলে ইন্ডিকেট করতেছে যে মাইলেজ এবং প্রাইসের মধ্যে রিলেশনশিপ কি। আর এটা থেকে আমরা বুঝতে পারলাম যে মাইলেজ বৃদ্ধি পাইলে প্রাইস গাড়ির কি হবে, কম হবে, বেসড অন आवर এক্সিস্টিং ডেটা। ওকে, সো এটাতে চাইলে আপনি টাইটেল মাইটেল অনেক কিছু অ্যাড করা পসিবল, লাইক এন্ডলেস চেঞ্জেস করা পসিবল, যেটা আপনি হয়তো অন্যান্য টুলে করতে পারতেন না, বাট আর এর মধ্যে এই টাইপের সব ধরনের কাজ কিন্তু করা যায় যদি ফিজিবল হয় আর কি। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। ওকে, আশা করি কারো কোনো কোশ্চেন নাই। সো এই যে প্লটটা আমরা বানালাম, এই প্লটটাকে যদি আমি ডায়নামিক করতে চাই, ঠিক আছে? এটা তো স্ট্যাটিক প্লট, যার কারণে প্লটস এ দেখাচ্ছে, খেয়াল করে দেখেন এটা কোথায় দেখাচ্ছে, প্লটস এ। আর এটাকে আমি যদি সেভ করতে চাই অ্যাজ ইউজুয়াল ভিউতে আমি সেভ করে ফেলতে পারবো। এটা প্রসেস খুবই সিম্পল। এক্সপোর্ট বাটনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ দিবেন। তারপরে ফোল্ডার, যদি এই ফোল্ডারে সেভ করতে চান করতে পারেন, অথবা কোনো নতুন ফোল্ডারে সেভ করতে চাইলে ডিরেক্টরি থেকে ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপর যেই নামে সেভ করতে চান নাম, যদি আর প্লট রাখা কমফোর্টেবল লাগে আর প্লট রাখতে পারেন, আর যদি কোনো স্পেসিফিক চেঞ্জেস লাগে তাও করতে পারেন। সো
আমি একটা প্লট সেভ করলাম, এই যে প্লটটা এখানে সেভ হয়ে গেছে। সো এখন আমরা, এটা ছিল স্ট্যাটিক প্লট, এটাকে যদি আমি ডাইনামিক বানাইতে চাই তখন কিভাবে করব? তখন এই প্লটটাকে আমি একটা নামে আগে সেভ করে নেব, যাতে করে মেইনলি আমার স্ট্যাটিকটাই প্রায়োরিটিতে থাকে। এদের আছে নাম, আচ্ছা কার প্লট দিয়ে রেখে আমি কার প্লটটা দেখতে কিসের মতো, এই যে আমাদের যে ভিজুয়ালাইজেশনটা আছে ওইটার মতো। দ্যাটস ফাইন। ওকে, সো এবার আমরা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন দেখলাম, আরো বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন হতে পারে, লাইক টাইমের এগেইনস্ট ফিউচার প্রেডিকশন হতে পারে, তারপর বিভিন্ন ধরনের অ্যানালাইসিস, এর মধ্যে এই জিনিসগুলো হেল্পফুল হবে আশা করি। এবার আমরা এটাকে একটু ডাইনামিক বানাই ফেলি। ডাইনামিক বানানোর জন্য আমরা হচ্ছে লাইব্রেরি ইউজ করব, লাইব্রেরি প্লটলি। এবার এই লাইব্রেরি প্লটলি এর একটা বড় ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে কি জিজি প্লটলি আছে, জিজি, হ্যাঁ জিজি প্লটলি। সো এটার মধ্যে আমি যদি এই প্লটটা লিখে দিই, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সেম জিনিস, একটু পার্থক্য কি আর আগের ইমেজ আর এটার মধ্যে। এখন খেয়াল করলে দেখবেন যে এই ইমেজটার মধ্যে আপনি যখন হোভার করতেছেন প্রত্যেকটা ডেটা পয়েন্টের কিন্তু ডিটেলস আমরা পাচ্ছি, ঠিক আছে? সো নট নেসেসারিলি যে আমাদের এখন লাগবেই, বাট হচ্ছে আমাদের কাছে বলা যে ফাংশনালিটিটা আছে এটা আমরা হচ্ছে কাজে লাগাইতে পারি, ঠিক আছে? সেটা একটা ডাইনামিক প্লট, এটার মধ্যে জুম ইন জুম আউট করতে পারবেন, তখন স্পেসিফিক এরিয়া যদি আপনি মার্ক করেন ওই এরিয়াতে প্রপারলি সে আপনাকে নিয়ে যাবে। ধরেন আমি এই এরিয়ার ডেটাগুলোকে একটু বিস্তারিত দেখতে চাই, সো আমি এটাকে মার্ক করে যদি রান দেই, ডেটাগুলো এরকম ভাবে স্পেসিফিকলি দেখাচ্ছে। ওকে, সো এটা যে কোনো ধরনের জিজি প্লটের ক্ষেত্রে প্রযোজ্য। এই জিজি প্লট লিখছে, এটা বার চার্ট হোক, লাইন চার্ট হোক, স্ক্যাটার প্লট, হিস্টোগ্রাম, তারপর অন্যান্য যে কোনো প্লটের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল। ওকে, এবার হচ্ছে আমরা এই যে ক্লিন ডেটা সেটটা আছে আমাদের, এই ডেটা সেটটাকে আমি আমাদের ইসের মধ্যে, লাইক ফোল্ডারের মধ্যে রেখে দেবো, যাতে করে আমি এটাকে এসপিএসএস এ লোড দিয়ে একটু কাজ করতে পারি এসপিএসএস এর মধ্যে। সো এটার জন্য আমাকে একটা লাইব্রেরি ইউজ করা লাগবে আর থেকে এসপিএসএস এর ডেটা নিতে। এর নাম হচ্ছে লাইব্রেরি হ্যাভেন। লাইব্রেরি হ্যাভেন এর আন্ডারে হচ্ছে আমরা লিখবো হচ্ছে রাইট আন্ডারস্কোর এস ভি। ওকে, সো আমি হচ্ছে এসএভি ফরম্যাটে বা হচ্ছে এসপিএসএস ফরম্যাটে একটা ফাইল হচ্ছে এতে রাখবো। ওকে, রাইট ডট এসএভি। ওকে, আমি গ্রাফটার নাম দিলাম কার প্লট, আর কার প্লটের ক্ষেত্রে রাইট ডট এসএভি কার প্লট। ওকে, এবার হচ্ছে আমরা ফুল নেমটা দিলাম। ও সরি, আমি কার প্লট কে দিয়ে দিচ্ছি,
আমাদের ডেটা সেট তো কার ডেটা টু, এটাকে আমরা ক্লিন করছিলাম, সো এটাকে আমরা সেভ করতেছি। দেখেন এখানে এসপিএসএস ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমি জাস্ট এসপিএসএস টা ওপেন করলে এই ডেটা সেট নিয়ে কাজ করতে পারবো। সো আমরা এখানে কিছু জিনিস দেখলাম, কি কি দেখলাম, কিভাবে মিসিং ইম্পিউটেশন করা লাগে বিশেষ করে গ্রুপ ওয়াইজ, তারপর হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন এবং কিছু ডেটা এক্সপ্লোরেশন শিখলাম। এবার হচ্ছে আমাদের গোল এসপিএসএস টা ওপেন করে এই যে এসপিএসএস ফাইলটাকে আমি এক্সপোর্ট করলাম। লাইক আপনি এভাবে আর এর মধ্যে বিভিন্ন ধরনের ফাইলস ক্লিন করে পরবর্তীতে আপনার যেই ফরম্যাটে চান এই ফরম্যাটে এক্সপোর্ট করে ফেলতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। সো আমরা এখন এসপিএসএস সফটওয়্যারটা ওপেন হচ্ছে, একটু ওয়েট করতে হবে। ওপেন হয়ে সারলে আমরা আবার শুরু করতেছি। আশা করি এসপিএসএস ফাইলটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এসপিএসএস সফটওয়্যার ফাইলটা। এখানে এসপিএসএস নিয়ে যদি আমি আপনাদেরকে একটু ব্রিফ আইডিয়া দিই, এসপিএসএস টা হচ্ছে আইবিএম এর একটা সফটওয়্যার, পেইড সফটওয়্যার। সো আপনারা আইদার ক্র্যাক ভার্সন ইউজ করতে পারেন অথবা হচ্ছে নিজেরাও পারচেজ করে ইউজ করতে পারেন। ইফ ইউ হ্যাভ এ স্টুডেন্ট আইডি, আপনি হচ্ছে কমে এই জিনিসটা পারচেজ করতে পারবেন। তারপরেও অ্যারাউন্ড 11,000 টাকার মতো খরচ পড়ে যায়, ইনক্লুডিং ব্যাটস এন্ড এভরিথিং। সো আপনার এসপিএসএস যেহেতু পেইড, আপনারা আইদার ক্র্যাক ভার্সন ইউজ করা লাগবে অথবা হচ্ছে পেইড যেহেতু আপনারা পারচেজ করতে পারেন। আপনাদের স্টুডেন্ট আইডি কার্ড থাকলে ওইটা কিনতে আপনাদের জন্য সহজ হবে, কম প্রাইস রাখবে। তারপরেও মোটামুটি কস্টলি, 1 বছরের জন্য প্রায় 10-11 হাজার টাকার মতো লাগে। আর একটা লাইসেন্স 2বার ইউজ করা যায়, ঠিক আছে? সো আপনি চাইলে আপনি একটা ইউজ করতে পারেন আর একটা আপনি শেয়ার করে নিতে পারেন, শেয়ারে তাকে ইউজ করতে দিতে পারেন আর কি, ঠিক আছে? সো এই যে এসপিএসএস ফাইলটা, আমার যে এসপিএসএস ভার্সন এটা হচ্ছে এসপিএসএস 31 লেটেস্ট ভার্সন। আপনারা চাইলে ক্র্যাক ভার্সন বলে ইনস্টল করে নিতে পারেন। এটা পুরাতন হইলেও সমস্যা নেই, আপনাদের কাজগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ, কাজ আটকাবে না। সো এখন আমি এসপিএসএস ডেটা সেটটার মধ্যে যে গোল, আমার গোল কি, গোল হচ্ছে আমি দেখতে চাই যে মাইলেজ, তারপর হচ্ছে ইঞ্জিন সাইজ আর ওনার কাউন্ট, এই ভেরিয়েবল গুলা একটা গাড়ির প্রাইস কে কতটা ইনফ্লুয়েন্স করে। ওকে, সো প্রশ্নটা কি আবার বলি আমি, যে মাইলেজ, এই যে মাইলেজ, ইঞ্জিন সাইজ, তারপর হচ্ছে ওনার কাউন্ট, এই তিনটা ভেরিয়েবল একটা গাড়ির প্রাইস কে কতটা ইনফ্লুয়েন্স করে। এই জিনিসটা বোঝার জন্য আমাদের যে মডেলটা তৈরি করতে হবে এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেল। কারণ আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রাইস, এটা একটা কন্টিনিউয়াস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাই আমরা হচ্ছে কি করব, লিনিয়ার রিগ্রেশন রান করতে পারি। সো চলেন আমরা লিনিয়ার রিগ্রেশন রান করি। খুব সিম্পল, এসপিএসএস এ কাজ করা। অ্যানালাইজে ক্লিক করব, আমরা রিগ্রেশনে ক্লিক করব, তারপর হচ্ছে লিনিয়ার, তারপর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নামটা সিলেক্ট করব, ডিপেন্ডেন্টে রাখবো। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নাম লাইক হচ্ছে ইঞ্জিন সাইজ, মাইলেজ, ওনার কাউন্ট, এই ভেরিয়েবল গুলোকে আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লিস্টে রেখে দিলাম। রাখার পর আমরা যখন ওকে প্রেস করব, আশা করি দেখা যাচ্ছে। সো এখানে ওভারঅল মডেলটা সিগনিফিকেন্ট আসছে, কারণ এই যে এন ওভার পি ভ্যালু, এই যে এক টেবলটা থেকে আমরা কি বুঝতেছি যে ওভারঅল মডেল সিগনিফিকেন্ট। কারণ কি, এই যে সিগনিফিকেন্ট ভ্যালু বা পি ভ্যালু, সি বা পি ভ্যালু একই জিনিস মিন করে। সো সিগনিফিকেন্ট ভ্যালুটা যদি 0.05 এর চেয়ে লাইক ছোট হয়, তখন আমরা বলবো হ্যাঁ there is a the model is a significantly good fit। আর যদি আমরা আরেকটা স্ট্যাটিস্টিক দেখতে পারি যে হচ্ছে
সবগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো আমরা সিলেক্ট করলাম সবাই মিলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কত পার্সেন্ট ভেরিয়েশন এক্সপ্লেন করতে পারে। এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার এর থ্রু। যখন আপনি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে তখন অ্যাডজাস্টেড আর স্কোয়ার, আর যখন সিঙ্গেল একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তখন হচ্ছে আর স্কোয়ারের ভ্যালুর উপর এই ডিসিশনটা নেবে। সো আমরা এখন দেখতেছি অ্যাডজাস্টেড আর স্কোয়ার এখানে কি ইন্ডিকেট করতেছে 0.437, which means 43.7% variation of price can be explained by like owner count, mileage and engine size. Okay, কোএফিসিয়েন্ট টেবিলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে হচ্ছে আমরা স্পেসিফিকলি বলতে পারবো যে কোন ভেরিয়েবল গুলার সিগনিফিকেন্ট ইফেক্ট আছে আমাদের আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রাইসের উপর। সো এখন এই জিনিসটার ইমপ্যাক্ট কতটুকু এটা আসলে নির্ভর করে আনস্ট্যান্ডার্ডাইজ বিটার উপর, আর সিগনিফিকেন্সটা বলতেছে যে সিগনিফিকেন্ট ইমপ্যাক্ট আছে কিনা। সো আমরা যদি দেখি যে আনস্ট্যান্ডার্ডাইজ বি এর ভ্যালু ইঞ্জিন সাইজের ক্ষেত্রে হচ্ছে 989, এটা ইন্ডিকেট করতেছে যে ইঞ্জিন সাইজ যদি পার ইউনিট বৃদ্ধি পায়, আমাদের পার ইউনিট বৃদ্ধির কারণে ইঞ্জিন সাইজের প্রাইস 989.965 পার ইউনিট হারে বৃদ্ধি পাবে। মানে 1 ইউনিট ইঞ্জিন সাইজ বাড়লে প্রাইস বাড়বে 998 ফর এক্সাম্পল, 989। সিমিলারলি আমরা যদি মাইলেজ নিয়ে চিন্তা করি, ইঞ্জিন সাইজের ক্ষেত্রে ইঞ্জিন সাইজ বৃদ্ধির সাথে প্রাইস বাড়তেছে, যার কারণে এখানে এটা প্লাস সাইন অথবা কোনো সাইন দেয় না, হুইচ ইজ প্লাস। আর মাইনাস সাইন মানে হচ্ছে একটার বৃদ্ধির কারণে আরেকটা হ্রাস পাচ্ছে। লাইক আপনি বলতে পারেন যে গাড়ির মাইলেজ বৃদ্ধি করার কারণে গাড়ির প্রাইসটা স্লাইটলি ড্রপ করছে কম্পারেটিভলি। ওকে, আর ওনার কাউন্টটা কি? ওনার কাউন্ট তো জানেনই। সো ওনার কাউন্টের ক্ষেত্রেও আমরা বলতে পারি, বাট ওনার কাউন্টটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। তারপর আমরা এটা উল্লেখ করতে পারি যে হ্যাঁ, ওনার কাউন্ট এর কোনো সিগনিফিকেন্ট ইফেক্ট নাই প্রাইসের উপর। তারপরেও যদি কোনো স্পেসিফিক লাইক ইফেক্ট আমরা ইন্ডিভিজুয়ালি চেক করতে চাই, তাও কিন্তু আমরা দেখতে পারি চাইলে যে শুধু ওনার কাউন্টের ইফেক্ট আছে কিনা বা শুধু মাইলেজের ইফেক্ট আছে কিনা, লাইক দ্যাট। ওকে, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মডেল বানায়। সো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। সো আশা করি এখন আমরা এই কোএফিসিয়েন্টের টেবিলটাকে যদি কপি করে একটা ওয়ার্ড ফাইলে রাখি, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। সো এতক্ষণ যেটা বললাম, ইঞ্জিন সাইজ পার ইউনিট ইনক্রিমেন্টের কারণে প্রাইস বাড়তেছে কত 898, আর মাইলেজ পার ইউনিট ইনক্রিমেন্টের কারণে প্রাইস বাড়তেছে 0.020। সো এটাকে আমরা যদি একটা ইকুয়েশন বানানোর চেষ্টা করি, তাহলে এই ইকুয়েশনটা দেখতে এমন হবে: প্রাইস ইকুয়াল কোএফিসিয়েন্টের ভ্যালু প্লাস সো এই ইকুয়েশনটা কোত্থেকে আসছে দেখেন, এই ভ্যালুগুলোকে ব্যবহার করে। এই ইকুয়েশনটার লাভ কি? এই ইকুয়েশনটা দিয়ে আসলে প্রেডিক্ট করা পসিবল। কেউ যদি আপনাকে স্পেসিফিক ইঞ্জিন সাইজ, মাইলেজ এবং ওনার কাউন্ট বলে, তখন আপনি এই ইকুয়েশনটাকে ইউজ করে ইজিলি প্রাইসের একটা ভ্যালু ডিটারমাইন করতে পারেন। নট নেসেসারিলি যে এটা 100% ট্রু হবে, কারণ এই জিনিসগুলো বিভিন্ন সার্কামস্ট্যান্সের উপর নির্ভর করে, বাট
এই যে আমাদের ফিটেড মডেলটা, এটার আমরা ফলি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, কারণ আমরা এখানে একুরেসি থেকে বিভিন্ন জিনিস চেক করছি। তো তারপরেও যদি মন মতো রেজাল্ট না দেয়, হইতে পারে ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ডেটা। ওকে, দেখেন এতটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? আজকে আমরা অ্যানালাইসিস এতটুকুই রাখতেছি। ইন ফিউচার হয়তো কোনো না কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হতে পারে। সো আর যারা আমার কাছ থেকে আর এবং এসপিএসএস দুইটাই শিখতে চান along with basic to like to the advance of research, like রিসার্চের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সব জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত যা যা দেখলেন এগুলো নিয়ে? ওকে, আশা করি কারো কোনো কোশ্চেন নাই। তাহলে আমরা এখানে শেষ করতেছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে ইন ফিউচার হয়তো কোনো না কোনো ক্লাসে দেখা হবে। আর গ্রুপে আমাদের কোর্সের লিংকটা দেওয়া হবে, ওইখানে চাইলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। আর কোনো ডিটেলস লাগলে ওই গ্রুপে আপনারা মেসেজ দিতে পারেন যে কোনো সময়। ইনশাআল্লাহ ডেটা সলিউশন 360 টিম আপনাদের সাথে কমিউনিকেট করবে এবং যোগাযোগ করবে আপনারা যদি মেসেজ করেন। ওকে, সো আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি। ইনশাআল্লাহ ইন ফিউচার কোনো না কোনো ক্লাসে দেখা হতে পারে। আসসালামু আলাইকুম।